আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি ভালো আছেন। নলেজ টাচের আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। আজ আমরা স্কয়ার ফার্মার ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স, ইকুইটি ভ্যালুয়েশন, ইম্পর্টেন্ট নেগেটিভ এবং পজিটিভ ইস্যুগুলো জানব এবং লঙ্গার টাইম ফ্রেমে টেকনিক্যাল অ্যানালাইসিস দেখব। 1958 সালে 4 বন্ধু মিলে মাত্র 20,000 টাকা মূলধন নিয়ে এই ব্যবসাটি শুরু করেন। সর্বশেষ প্রকাশিত জুলাই-সেপ্টেম্বর কোয়ার্টারে ইতিহাসে প্রথমবারের মতো স্কয়ার ফার্মার রেভিনিউ কমেছে। আজকের আলোচনায় আমরা জানার চেষ্টা করব রেভিনিউ কেন কমলো, কতটুকুই বা কমলো, রেভিনিউ কমলেও প্রফিট কেন কমলো না, ইত্যাদি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখব ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স। স্কয়ার ফার্মার টোটাল সম্পদ 14,089 কোটি টাকা। এই সম্পদের 54.76% চলতি সম্পদ এবং 45.24% স্থায়ী সম্পদ। প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টে কোম্পানিটি ইনভেস্ট করেছে মোট সম্পদের 20.34%। ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্টে আছে 5,529 কোটি টাকা। স্কয়ার ফার্মার ব্যালেন্স শিটের সবথেকে চুম্বক অংশ এই ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। এই 5,500 কোটি টাকার পাশাপাশি আরও 1,711 কোটি টাকা কোম্পানিটি ইনভেস্ট করেছে মার্কেটেবল সিকিউরিটিজ এবং বন্ডসে। অর্থাৎ ক্যাশ এবং ইনভেস্টমেন্ট হিসাবে কোম্পানিটির কাছে মোট 7,240 কোটি টাকা আছে। এই কোম্পানিটির হাতে যে টাকা আছে, যে কোনো সময় এটি চাইলে স্কয়ার ফার্মার মতো আরও একটি নতুন স্কয়ার ফার্মা সে প্রতিষ্ঠা করতে পারে। কোম্পানিটির টোটাল ইকুইটি 13,276 কোটি টাকা, যার 90.51% রিটেইন আর্নিংস। আমাদের স্টক মার্কেটে লিস্টেড অন্যান্য ফার্মা কোম্পানি যেখানে 40 থেকে 60% পর্যন্ত সম্পদ পিপিইতে ব্যবহার করছে, সেখানে স্কয়ার ফার্মা মাত্র 20.34% সম্পদ পিপিইতে ব্যবহার করে তাদের এই বিশাল সেল জেনারেট করছে। নিজেদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে প্রোডাকশনের পাশাপাশি তারা কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে তাদের এই বাড়তি ডিমান্ড ফুলফিল করছে। 2021 এবং 22 সালে কোম্পানিটি তার নেট প্রফিটের 23% এবং 33% অংশ এই অ্যাসেট অ্যালোকেশনে ব্যবহার করে। 2023 এবং 2024 সালে নেট প্রফিটের মাত্র 15% এবং 20% পিপিইতে বিনিয়োগ করা হয়। অর্থাৎ পিপিইতে ব্যবহার করার পরেও তার নেট প্রফিটের একটি সিগনিফিক্যান্ট অংশ ক্যাশ হিসেবে থেকে যাচ্ছে। কোম্পানিটি চাইলেই সেখান থেকে একটি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট ডিভিডেন্ড হিসেবে ঘোষণা করতে পারে, অথবা সেই ক্যাশ অন্য কোনো কাজে ব্যবহার করতে পারে। গত কয়েক বছরে আমরা দেখেছি কোম্পানিটি ডিভিডেন্ড খুব বেশি না দিলেও তার নেট প্রফিটের এই অব্যবহৃত অংশ ফিক্সড ডিপোজিট বা বন্ডে বিনিয়োগ করে এক্সট্রা রেভিনিউ আর্ন করছে। কোয়ার্টার ওয়ান শেষে কোম্পানিটির টোটাল লায়াবিলিটি মাত্র 813 কোটি টাকা, যার মধ্যে লোনস অ্যান্ড বরোয়িংস আছে অনলি 136 কোটি 40 লাখ টাকা। ফার্স্ট কোয়ার্টারে লোন কমেছে এবং সেজন্য ডেট ইকুইটি রেশিও ইমপ্রুভ করেছে। তার ডেট ইকুইটি রেশিও মাত্র 1.03%। অর্থাৎ স্কয়ার ফার্মার টোটাল সম্পদের বিপরীতে মাত্র 1% লোন আছে। সেজন্য স্কয়ার ফার্মাকে একটি শ্যালো ডেট কোম্পানি অথবা নো ডেট কোম্পানি বলা যায়। স্কয়ার ফার্মার ইন্টারেস্ট কাভারেজ রেশিও 81.87 টাইমস। স্টক মার্কেটে লিস্টেড আমাদের দেশীয় অন্য কোনো কোম্পানির ইন্টারেস্ট কাভারেজ এত হাই কিনা আমার ঠিক জানা নাই। আপনারা জানেন স্কয়ার ফার্মার সাবসিডিয়ারি কোম্পানি 3টি: স্কয়ার ফার্মা কেনিয়া ইপিজেড, স্কয়ার লাইফ সায়েন্স এবং স্যামসাং ফার্মা ইনকর্পোরেশন। এর পাশাপাশি স্কয়ার ফার্মার আছে 3টি অ্যাসোসিয়েটেড কোম্পানি, যেখানে স্কয়ার ফার্মার শেয়ার হোল্ডিং 50%-এর নিচে। সেই 3টি কোম্পানি স্কয়ার টেক্সটাইল, স্কয়ার হসপিটালস এবং স্কয়ার ফ্যাশনস। দেশের গণ্ডি পেরিয়ে স্কয়ার ফার্মা কেনিয়াতে ব্যবসা শুরু করায় বর্তমানে স্কয়ার ফার্মা একটি লোকালি বর্ন মাল্টিন্যাশনাল কোম্পানি। গত 10 বছরে স্কয়ার ফার্মার রেভিনিউ সিএজিআর 11.32%। গত 5 বছরে কোম্পানিটির রেভিনিউ গড়ে 11.18% হারে বৃদ্ধি পেয়েছে। গত 3 বছরে এই রেভিনিউয়ের গড় বৃদ্ধি ছিল 10.32%। অর্থাৎ কোম্পানিটি একটি দীর্ঘ সময় ধরে ডাবল ডিজিট রেভিনিউ গ্রোথ মেইনটেইন করে চলেছে। সর্বশেষ প্রকাশিত কোয়ার্টার ওয়ানে কোম্পানিটির রেভিনিউ হয়েছে 1,774 কোটি 69 লাখ টাকা।
গত বছরের একই সময়ের তুলনায় রেভিনিউ কমেছে 0.36%। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই প্রথম স্কয়ার ফার্মার রেভিনিউ কোনো একটি কোয়ার্টারে কমতে দেখা যাচ্ছে। তবে এখানে একটি মজার বিষয়, কোম্পানিটির রেভিনিউ ফার্স্ট কোয়ার্টারে কমলেও তার নেট প্রফিট 1.52% বৃদ্ধি পেয়েছে। এটা কিভাবে সম্ভব? এটি সম্ভব হয়েছে কোম্পানিটি বন্ড, ব্যাংক ডিপোজিট, ফরেন এক্সচেঞ্জ গেইন এবং অ্যাসোসিয়েটেড কোম্পানিগুলা থেকে গত সেম সময়ের তুলনায় প্রায় 131 কোটি টাকা বেশি ইনকাম করেছে। গত 5 বছরে স্কয়ার ফার্মার নেট প্রফিটের সিএজিআর ছিল 11.88%। রেভিনিউ সিএজিআর থেকে নেট প্রফিটের সিএজিআর বেশি থাকায় কোম্পানিটির তার অপারেটিং এফিসিয়েন্সি প্রকাশ করে। স্কয়ার ফার্মা দেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিডার হলেও এক্সপোর্টের দিক থেকে সে পিছিয়ে আছে। এক্সপোর্টে লিড দিচ্ছে বেক্সিমকো ফার্মা। তবে ধীরে ধীরে স্কয়ার ফার্মার এক্সপোর্টের ভলিউম বৃদ্ধি পাচ্ছে, সে সম্পর্কে কোনো সন্দেহ নাই। 2020-21 অর্থ বছরে স্কয়ার ফার্মার টোটাল এক্সপোর্ট প্রসিড ছিল 151 কোটি টাকা, যেটি 2023-24 অর্থ বছরে এসে দাঁড়িয়েছে 240 কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির টোটাল রেভিনিউয়ের 3.43% এক্সপোর্ট থেকে আর্ন করছে। 23-24 অর্থ বছরে এক্সপোর্টের ইয়ার অন ইয়ার গ্রোথ হয়েছে 22.81%। এই বছরে সিগনিফিক্যান্ট গ্রোথ পরিলক্ষিত হওয়ার একটি প্রধান কারণ কোম্পানিটির সাবসিডিয়ারি স্কয়ার লাইফ সায়েন্স 2023-24 অর্থ বছরে এক্সপোর্ট করা শুরু করেছে। ভিউয়ার্স, এই ভিডিওটি কোনো পার্টিকুলার স্টক বাই বা সেল নির্দেশনা দিচ্ছে না। শেয়ার বাজারে বিনিয়োগের সাথে আর্থিক রিস্ক জড়িত, তাই জেনে বুঝে পর্যাপ্ত অ্যানালাইসিস করে যে কোনো বিনিয়োগ সিদ্ধান্ত নিন। চ্যানেলের কন্টেন্টগুলো আপনার কোনো কাজে আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সিলেক্ট করে রাখুন। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। এখন আমরা দেখছি স্কয়ার ফার্মার রেভিনিউতে তার সাবসিডিয়ারি কোম্পানিগুলো কিভাবে অবদান রাখছে। 3টি সাবসিডিয়ারির মধ্যে স্কয়ার লাইফ সায়েন্স এবং স্কয়ার ফার্মা কেনিয়া রেভিনিউ জেনারেট করছে। স্যামসন ফার্মা ফিলিপাইন্স এখনও রেভিনিউ জেনারেট করা শুরু করেনি। 22-23 অর্থ বছরে সাবসিডিয়ারি থেকে টোটাল রেভিনিউ ছিল 237 কোটি টাকা, যেটি 372% বেড়ে 23-24 অর্থ বছরে এসে দাঁড়িয়েছে 1119 কোটি টাকা। স্কয়ার লাইফ সায়েন্স সলিড ডোজেসগুলো তৈরি করছে। স্কয়ার লাইফ সায়েন্সের মাধ্যমে একটি সিগনিফিক্যান্ট রেভিনিউ ধীরে ধীরে বৃদ্ধি পাবে সেটা অনুমান করা যায়। স্কয়ার ফার্মা কেনিয়া 23 সালে অপারেশনে গেলেও 23-24 অর্থ বছরে রেভিনিউ জেনারেট করেছে মাত্র 28 কোটি টাকার মতো। এই কনসার্ন থেকেও যে স্কয়ার ফার্মা একটি বড় রেভিনিউ জেনারেট করবে সামনে, সে সম্পর্কে কোনো সন্দেহ নাই। 23-24 অর্থ বছরে স্কয়ার ফার্মা 3টি সাবসিডিয়ারি থেকে টোটাল 297 কোটি টাকা নেট প্রফিট জেনারেট করতে সক্ষম হয়েছে। এই কোম্পানিটির প্রফিটেবিলিটি দেখলে চোখ আসলেই জুড়িয়ে যায়। কোয়ার্টার 1 শেষে কোম্পানিটির গ্রস প্রফিট মার্জিন 50.25%, অপারেটিং প্রফিট মার্জিন 31.73% এবং নেট প্রফিট মার্জিন 34.32%। স্কয়ার ফার্মার ব্র্যান্ড মার্কেটে কতটুকু এস্টাবলিশ সেটি তার গ্রস প্রফিট মার্জিন দেখলে সহজেই অনুমান করা যায়। কোম্পানিটি 100 টাকার প্রোডাক্ট সেল করলে তার মধ্যে 50 টাকারও বেশি গ্রস প্রফিট থাকে। এখানে দেখতে পাচ্ছি Q1-এ অপারেটিং প্রফিটের চেয়ে নেট প্রফিট মার্জিন বেশি। এর কারণ কোম্পানিটি ব্যাংক ডিপোজিট, ফিক্সড ডিপোজিট এবং বন্ডে ইনভেস্টের মাধ্যমে একটি সিগনিফিক্যান্ট রেভিনিউ আর্ন করছে, যেটি নন অপারেটিং ইনকাম। সুতরাং এটি তার নেট প্রফিট মার্জিনকে বাড়িয়ে দিচ্ছে। কোম্পানিটির আরও একটি এফিসিয়েন্সির জায়গা তার লো ডিস্ট্রিবিউশন এক্সপেন্স। আমাদের দেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর একটি সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট খরচ হয় তার মার্কেটিং এবং ডিস্ট্রিবিউশন এক্সপেন্সে। বিভিন্ন অ্যানালাইসিসে আমরা দেখেছি বেক্সিমকো ফার্মার ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 22-23%-এর মতো, ইবনে সিনার ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 28-29%-এর মতো। সেখানে স্কয়ার ফার্মা তার ডিস্ট্রিবিউশন এক্সপেন্স মেনটেন করছে 17-19%-এর মধ্যে। এখানে এই কোম্পানিটি অপারেটিং প্রফিট এবং নেট প্রফিট মার্জিনে এগিয়ে যাচ্ছে। কোয়ার্টার 1 শেষে কোম্পানির ROE 18% এবং ROC 16.79%। অন্যান্য রেশিওগুলোর তুলনায় ROE এবং ROC কিছুটা মার্জিনাল হওয়ার প্রধান কারণ তার লো ডিভিডেন্ড পে আউট। কোম্পানিটি ডিভিডেন্ড কম দিয়ে সেটি ক্যাশ ইকুইভ্যালেন্ট হিসেবে প্রিজার্ভ করছে। এর ফলে প্রতি বছর ইকুইটি এবং অ্যাসেট বৃদ্ধি পাচ্ছে, ফলে রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কিছুটা কমে যাচ্ছে।
2023 সালে স্কয়ার ফার্মা পে আউট মেনটেন করেছে 49% এবং 2024 সালে পে আউট মেনটেন করেছে 46.60%। যেহেতু কোম্পানিটির ইপিএস বর্তমানে বেশ ভালো এবং সিগনিফিক্যান্ট ক্যাশ হোল্ড করছে, সুতরাং এটির উচিত তার ডিভিডেন্ড পে আউট আরও বাড়ানো। আমাদের দেশে লিস্টেড মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে 80 থেকে 100% পর্যন্ত পে আউট মেনটেন করতে দেখা যায়। স্কয়ার ফার্মারও উচিত তার এই পে আউট বাড়িয়ে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর মতো ট্রেন্ড ফলো করা। জুলাই সেপ্টেম্বর কোয়ার্টারে ডিরেক্টর হোল্ডিং সেম থাকলেও ইনস্টিটিউট হোল্ডিং এবং ফরেন হোল্ডিং বেড়েছে, পক্ষান্তরে পাবলিক হোল্ডিং কিছুটা কমেছে, যেটি একটি পজিটিভ বিষয়। গত বছরের কোয়ার্টার ওয়ানের তুলনায় চলতি বছরের কোয়ার্টার ওয়ানের রেভিনিউ কমেছে 0.36%, নেট প্রফিট বৃদ্ধি পেয়েছে 1.52% এবং ফ্রি ক্যাশ ফ্লো পজিটিভ থাকলেও কিছুটা কমেছে। ফ্রি ক্যাশ ফ্লো কমার কারণ হায়ার ভ্যাট পেমেন্ট এবং সাপ্লায়ার পেমেন্ট। ফাইন্যান্সিয়াল রিপোর্ট পর্যালোচনা করলে দেখা যায় স্কয়ার ফার্মার রেভিনিউ ডিগ্রোথের পিছনে অবদান রেখেছে স্কয়ার ফার্মা বাংলাদেশ ইউনিট। এই ইউনিটে স্কয়ার ফার্মার রেভিনিউ কমেছে প্রায় 10.45%, কিন্তু তার সাবসিডিয়ারিগুলোর রেভিনিউ বৃদ্ধি পাওয়ায় মোটের উপরে সেই রেভিনিউ কমেছে মাত্র 0.36%। এয়ার অন এয়ার Q1 পারফরমেন্সে স্কয়ার ফার্মার লোন কমেছে 23%, ডেট ইকুইটি ইমপ্রুভ করেছে, রিটার্ন অন ইকুইটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং ইন্টারেস্ট কাভারেজ কিছুটা ডিক্লাইন করেছে, তবে রেশিওগুলো স্টিল ফ্যান্টাস্টিক। এখন আমরা দেখব ইকুইটি ভ্যালুয়েশন। বর্তমানে ফার্মা সেক্টরের সেক্টরাল পি 13.3। সেক্টরাল পি ভিত্তিতে স্কয়ার ফার্মার স্টকের ভ্যালুয়েশন আসে 365 টাকা 40 পয়সা। যেহেতু স্কয়ার ফার্মার কেনিয়ার সাবসিডিয়ারিটি রেভিনিউতে এসেছে, সুতরাং আমরা আগামী 5 বছরের প্রজেক্টেড ফ্রি ক্যাশ ফ্লো ধরেছি 13% এবং নেক্সট 5 বছরের প্রজেক্টেড ফ্রি ক্যাশ ফ্লো ধরেছি 10%। এই অ্যাজাম্পশনের ভিত্তিতে ডিসিএফ মডেলে স্টকটির ভ্যালুয়েশন আসে 264 টাকা 20 পয়সা। পিইজি রেশিওর ভিত্তিতে স্টকটির ভ্যালুয়েশন আসে 278 টাকা। ইভি টু ইবিডা 6.2, যেটি 2024 জুনে ছিল 6.4। ইভি টু ইবিডার বেসিসে স্টকটি এখন ইনভেস্টেবল। দর্শক, ভ্যালুয়েশন কোনো অ্যাবসলিউট ফিগার নয়। বিভিন্ন ম্যাট্রিক্সের ভিন্নতার কারণে অ্যানালিস্ট ভেদে ভ্যালুয়েশনও ভিন্ন হবে, তবে ভ্যালুয়েশন যে কোনো স্টকের লঙ্গার ভার্সনে বিনিয়োগ করার জন্য একটি সাপোর্টিভ টুলস। এখন দেখব ইম্পর্টেন্ট ইস্যুগুলো। পজিটিভ ইস্যুতে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি কোম্পানিটির গত 5 বছরের রেভিনিউ সিএজিআর 11.18% এবং নেট প্রফিট সিএজিআর 11.88%। কোম্পানিটি ডাবল ডিজিট রেভিনিউ গ্রোথ ধরে রাখতে সমর্থ হয়েছে। আমরা জানি স্কয়ার ফার্মা বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল সেক্টরের মার্কেট লিডার। কোম্পানিটির বর্তমান মার্কেট শেয়ার 17.32%। বাংলাদেশের টপ 10 কোম্পানি মোট মার্কেটের 71% শেয়ার হোল্ড করছে। সাধারণত দেখা যায় কোনো ইন্ডাস্ট্রি যে হারে গ্রো করে মার্কেট লিডার তার থেকে বেশি হারে গ্রো করে। এখানে স্কয়ার ফার্মা একটি অ্যাডভান্টেজ পায়। স্কয়ার ফার্মা একটি অলমোস্ট নো ডেট কোম্পানি, সুতরাং তার ফাইন্যান্সিয়াল এক্সপেন্স খুবই সামান্য। পক্ষান্তরে সে বন্ড এবং ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করে আরও বেশি ফাইন্যান্সিয়াল ইনকাম জেনারেট করতে সমর্থ হচ্ছে। স্কয়ার ফার্মা ম্যানেজমেন্ট খুবই এক্সপেরিয়েন্স এবং ইন্ডাস্ট্রিতে তাদের ইমেজ খুবই ক্লিন। গত 9 বছরে স্কয়ার ফার্মারের এভারেজ হিস্টোরিক্যাল পি 12+, সেখানে বর্তমানে হিস্টোরিক্যাল লোতে অবস্থান করছে। বর্তমানে স্কয়ার ফার্মার পি মাত্র 7.59। সুতরাং বর্তমান অবস্থান থেকে একটি সিগনিফিক্যান্ট ক্যাপিটাল গেইন অর্জনের সম্ভাবনা আছে। পাশাপাশি আমরা ভ্যালুয়েশন থেকে দেখেছি এটি বেশ আন্ডারভ্যালুড। দেশের মধ্যে স্কয়ার ফার্মার গ্রোথ কিছুটা স্লো হলেও সে দেশের বাইরে তার বিজনেসকে এক্সপ্যান্ড করছে। কেনিয়া এবং আফ্রিকান ফার্মাসিউটিক্যাল মার্কেটের সাইজ প্রায় 1,75,000 কোটি টাকা। স্কয়ার ফার্মা তার কেনিয়া সাবসিডিয়ারির মাধ্যমে এই মার্কেটকে টার্গেট করে এগিয়ে চলেছে। এছাড়া স্কয়ার ফার্মা তার ফিলিপাইন্সের সাবসিডিয়ারির মাধ্যমে ফিলিপাইন্স এবং আসিয়ান দেশভুক্ত ফার্মা মার্কেটকে টার্গেট করেছে, যে মার্কেটের সাইজ 3,12,000 কোটি টাকা। এখন চ্যালেঞ্জেস। বেসিক্যালি স্কয়ার ফার্মার খুব বেশি চ্যালেঞ্জেস নাই, তারপরও বর্তমান সময়ে তার একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তার রেভিনিউ ডিক্লাইন। গত 66 বছরের ইতিহাসে তার রেভিনিউ এই প্রথম কমল।
তবে সেই ডিক্লাইন খুব বেশি নয়, 1%-এরও নিচে। তবে এখানে কনসার্নের বিষয়, ফার্স্ট কোয়ার্টারে স্কয়ার ফার্মার বাংলাদেশ ইউনিটের রেভিনিউ কমেছে প্রায় 10.5%-এর মতো। স্কয়ার ফার্মার এই রেভিনিউ কমার পিছনে প্রধান 3টি কারণ: রিসেন্ট ফ্লাড, হাই ইনফ্লেশন এবং পলিটিক্যাল আনস্টেবিলিটি। যে কোনো প্রতিষ্ঠানের 1 বা 2 কোয়ার্টারে ব্যবসা খারাপ যেতেই পারে, সেটা মেজর কোনো ইস্যু নয়। তবে এই সেলস ডিক্লাইন যদি 1-2 বছর কন্টিনিউ করে তখন সেটা চিন্তার বিষয়। আমার ধারণা, যেহেতু সাবসিডিয়ারির রেভিনিউ বাড়ছে, সুতরাং স্কয়ার ফার্মার মাদার কোম্পানির রেভিনিউ কিছুটা কমলেও সেটি সাবসিডিয়ারির সেল থেকে পুষিয়ে যাবে। আরও একটি কনসার্নের বিষয়, কোম্পানিটির মার্কেট শেয়ার 2019-20 সালে ছিল 18%, সেখানে 23-24 অর্থ বছরে এর মার্কেট শেয়ার এসে দাঁড়িয়েছে 17.32%। অর্থাৎ স্কয়ার ফার্মার মার্কেট শেয়ারে কম্পিটিটররা ভাগ বসাচ্ছে। আমাদের দেশের ফার্মা সেক্টরে টপ সেলিং প্রোডাক্ট ছিল সেকলো, সেটিকে পিছনে ফেলে বর্তমানে টপ সেলিং প্রোডাক্ট সার্জেল। স্কয়ার ফার্মার ক্যাশ এবং ক্যাশ ইকুইভ্যালেন্ট হিসাবে আমরা 5,500 কোটি টাকা পাচ্ছি এবং এর পাশাপাশি আরও 1,700 কোটি টাকা পাচ্ছি লং টার্ম ইনভেস্টমেন্টে। প্রায় 7,500 কোটি টাকার সামর্থ্য থাকা সত্ত্বেও স্কয়ার ফার্মার ডিভিডেন্ড পে আউট এভারেজ। লো ডিভিডেন্ড পে আউট হওয়ার একটি কারণ হতে পারে এই কোম্পানিতে ডিরেক্টর হোল্ডিং মাত্র 35.46%। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে আমরা ডিরেক্টর হোল্ডিং দেখতে পাই 80-90%। ফলে সেখানে ডিভিডেন্ড পে আউটটাও হাই হয়, কারণ এই ডিভিডেন্ড পে আউটের মেজর পোর্শনটা ডিরেক্টরদের কাছেই চলে যায়। বাট যে কোম্পানিতে ডিরেক্টর হোল্ডিং কম থাকে সেই কোম্পানিটি সাধারণত ডিভিডেন্ড পে আউটও কম দেখা যায়। এটি যদি কারণ হয়ে থাকে তবে ডিরেক্টরদের উচিত তাদের এই হোল্ডিং আরও বৃদ্ধি করা। এখন দেখব টেকনিক্যাল অ্যানালাইসিস। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। আমরা আছি স্কয়ার ফার্মার মান্থলি চার্টে। স্টকটি দীর্ঘ সময় ধরে কনসলিডেট হচ্ছে। বেসিক্যালি 2020 সালের আগস্টে 205 টাকা থেকে 250 টাকার এই জোনে কনসলিডেট করা শুরু করে। এখনও এই জোনের বাইরে ব্রেকআউট দিতে পারেনি। প্রায় 4 বছর যাবৎ কনসলিডেট হচ্ছে এবং এই আপডাউনের ক্ষেত্রটি ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। গত আগস্ট মাসে একটি ফেক ব্রেকআউট দিয়ে আবার সেই লোয়ার ব্যান্ডে চলে আসে। বর্তমানে স্টকটি লোয়ার ব্যান্ডের এই ডাইনামিক রেসিস্ট্যান্সকে অনার করছে। লং টার্মের এই ডাইনামিক রেসিস্ট্যান্সকে সাকসেসফুলি ব্রেক করে এই লেভেলের উপরে রিটেস্ট করে যদি হায়ার হাই দিতে পারে তাহলে আবার একটি আপ ট্রেন্ড পাবে। এখন যে পরিস্থিতি, সেই ব্রেকআউট পেতে আরও সময় লাগতে পারে। স্কয়ার ফার্মা আসলে ট্রেডিং স্টক নয়, এটি একটি পিওর ইনভেস্টমেন্ট স্টক, যেটি আমরা অলরেডি ফান্ডামেন্টাল আলোচনায় বুঝেছি। স্টকটির জন্য সাপোর্ট 205 টাকার জোন, 196 টাকার জোন এবং 183 টাকার জোন। রেসিস্ট্যান্স লেভেলগুলো হচ্ছে 220 টাকার জোন, 241 থেকে 250 টাকার জোন এবং 270 থেকে 280 টাকার জোন। প্রাইস কোন দিকে যাবে এবং কবে যাবে সেটি আমরা কেউই জানি না। তবে নজর রাখতে হবে কখন এটি 250 টাকার রেসিস্ট্যান্সকে ব্রেক করে হায়ার হাই দেয় অথবা 197 থেকে 205 টাকার এই সাপোর্টকে ব্রেক করে নিচে নামে। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তীতে আবার কথা হবে নতুন কোনো আলোচনায়। সে পর্যন্ত সুস্থ থাকুন, সাবধানে থাকুন। অবশ্যই জেনে বুঝে পর্যাপ্ত অ্যানালাইসিস করে তারপর বিনিয়োগ সিদ্ধান্ত নিন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।